আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে মানুষটি সারা জীবন ধরে বিশ্বাস ছড়িয়েছে, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছে এই পথই সত্য, আর তারপর একদিন সেই মানুষ দাঁড়িয়ে বলে আমি ভুল ছিলাম? এই পরিবর্তন কি হঠাৎ করে ঘটে, নাকি এর পেছনে থাকে দীর্ঘ নিঃশব্দ এক যুদ্ধ? নিজের বিশ্বাসের সাথে, নিজের পরিচয়ের সাথে, এমনকি নিজের অতীতের সাথেও। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক যাত্রায় যেখানে প্রশ্ন করা নিষিদ্ধ ছিল, কিন্তু প্রশ্নই শেষ পর্যন্ত সব কিছু বদলে দেয়। এই বই লুজিং ফেইথ ইন ফেইথ, এটি শুধু একটি বিশ্বাস হারানোর বই নয়, এটি একটি বুদ্ধিবৃত্তিক বিবর্তনের গল্প। একজন মানুষের, যিনি ছিলেন একজন ধর্মপ্রচারক কিন্তু হয়ে ওঠেন একজন মুক্ত চিন্তক, যিনি বিশ্বাস করতেন সত্য একটাই এবং সেটি তার হাতেই আছে। কিন্তু ধীরে ধীরে তিনি আবিষ্কার করেন বিশ্বাস আর সত্য এক জিনিস নয়। এই যাত্রা সহজ নয়, কারণ এখানে হারাতে হয় শুধু ঈশ্বরকে নয়, হারাতে হয় পরিচয়, সম্পর্ক, নিরাপত্তা, এমনকি জীবনের অর্থকেও নতুন করে গড়তে হয়। তাহলে প্রশ্ন হলো, যদি বিশ্বাসই আমাদের পরিচয়ের ভিত্তি হয়, তাহলে সেই বিশ্বাস ভেঙে গেলে আমরা কি করব? এই অডিওতে আপনি শুনবেন কিভাবে আবেগ, অভ্যাস এবং সামাজিক চাপের ভেতর থেকেও একজন মানুষ ধীরে ধীরে পৌঁছায় যুক্তি, প্রমাণ এবং সততার কাছে। এটি কোনো ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, এটি একটি অনুসন্ধান, একটি সৎ প্রশ্নের যাত্রা। আমি কি সত্যিই জানি, নাকি শুধু বিশ্বাস করি? চলুন শুরু করি একটি মনের ভেতরে ঘটে যাওয়া নীরব বিপ্লবের গল্প। পার্ট 1, লুজিং ফেইথ। আপনি কি কখনো এমন কিছু বিশ্বাস করেছেন যা নিয়ে আপনার কোনো সন্দেহই ছিল না? যে বিশ্বাস আপনার পরিচয়, আপনার লক্ষ্য, এমনকি আপনার জীবনের অর্থ নির্ধারণ করেছে। কিন্তু যদি একদিন ধীরে ধীরে অদৃশ্যভাবে সেই বিশ্বাসের ভেতরে ফাটল ধরতে শুরু করে? এই অধ্যায় লুজিং ফেইথ হঠাৎ কোনো বিদ্রোহের গল্প নয়, এটি ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প। এখানে আমরা দেখি একজন কিশোরকে, মাত্র 15 বছর বয়সে, যে মনে করে সে ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছে। সে অনুভব করে এক ধরনের তীব্র আবেগ, যা তার কাছে আধ্যাত্মিক বলে মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই অনুভূতিগুলো কি সত্যি কোনো অতিপ্রাকৃত বাস্তবতার প্রমাণ, নাকি এগুলো মানুষের মস্তিষ্কের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া? সে বিশ্বাস করতে শুরু করে তার জীবনের লক্ষ্য নির্ধারিত, তার কাজ অন্যদের সত্যের পথে নিয়ে আসা, এবং এখান থেকেই শুরু হয় তার যাত্রা, প্রচার, ধর্মান্তর এবং সম্পূর্ণ আত্মনিবেদন। সে স্কুলে বাইবেল নিয়ে যায়, বন্ধুদের সাথে আলোচনা করে, এমনকি তার শিক্ষকের সাথেও যুক্তি দেয়, এবং একসময় সেই শিক্ষকও তার বিশ্বাস গ্রহণ করে। ভাবুন একবার, কতটা শক্তিশালী হতে পারে একটি বিশ্বাস, যা শুধু নিজেকে নয়, অন্যদের জীবনও বদলে দিতে পারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একটি বিশ্বাস অন্য কাউকে প্রভাবিত করতে পারে, তাহলে কি সেটি সত্য হওয়ার প্রমাণ, নাকি এটি কেবল প্রভাবিত করার ক্ষমতার প্রমাণ? এই অংশে আমরা দেখব কিভাবে সামাজিক স্বীকৃতি, মানসিক তৃপ্তি এবং উদ্দেশ্যের অনুভূতি একজন মানুষকে আরও গভীরভাবে বিশ্বাসের ভেতরে ডুবিয়ে দেয়। সে হয়ে ওঠে একজন প্রচারক, দেশে দেশে ঘুরে বেড়ায়, মানুষকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু এখানেই শুরু হয় এক অদৃশ্য দ্বন্দ্ব, কারণ আপনি যখন নিজেকে প্রশ্ন করতে দেন না, তখন প্রশ্নগুলো থেমে যায় না, সেগুলো শুধু চুপচাপ হয়ে জমতে থাকে। বিশ্বাস হারানো কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া, যেখানে প্রতিটি ছোট সন্দেহ একসময় বড় সত্যে পরিণত হয়। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আপনি সত্যি সত্যকে ভালোবাসেন, তবে কি আপনি সেই সত্যকে মেনে নিতে প্রস্তুত, যদিও তা আপনার সবচেয়ে প্রিয় বিশ্বাসকে ভেঙে দেয়? চলুন এগিয়ে যাই একজন মানুষের বিশ্বাস থেকে যুক্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার গল্পে। পার্ট 2, ফাইন্ডিং ফ্রি থট। যখন একটি বিশ্বাস ভেঙে পড়ে, তখন কি ঘটে? সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি সেখান থেকেই শুরু হয় নতুন এক যাত্রা? লুজিং ফেইথ আমাদের দেখিয়েছে কিভাবে সন্দেহ জন্ম নেয়, আর এখন ফাইন্ডিং ফ্রি থট দেখাবে
সেই সন্দেহ কিভাবে রূপ নেয় স্বাধীন চিন্তায়। কারণ বিশ্বাস হারানো মানেই শূন্যতা নয়, বরং সেটি হতে পারে প্রথমবারের মতো সত্যিকারের ভাবার সুযোগ। কিন্তু এই পথ সহজ নয়। যে মানুষটি একসময় নিশ্চিত ছিল আমার কাছেই সত্য আছে, সে এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত জায়গায়, যেখানে কোনো প্রস্তুত উত্তর নেই। এখানেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রশ্ন করার সাহস। সে নিজেকে জিজ্ঞেস করতে শুরু করে, আমি যা বিশ্বাস করি তার পেছনে কি প্রমাণ আছে? যদি আমি ভুল হই? এই প্রশ্নটি ছোট মনে হতে পারে, কিন্তু এটি এমন একটি প্রশ্ন যা পুরো মানসিক কাঠামোকে কাঁপিয়ে দিতে পারে। কারণ এই প্রশ্নের ভেতরে আছে সততা এবং সত্যের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। এই অংশে আমরা দেখি সে আর বিশ্বাসকে রক্ষা করার চেষ্টা করে না, বরং পরীক্ষা করতে শুরু করে। সে যুক্তি খোঁজে, প্রমাণ খোঁজে, বিভিন্ন মতামত পড়ে, এমনকি নিজের পুরনো বিশ্বাসের বিরুদ্ধেও দাঁড়ায়। এবং ধীরে ধীরে সে বুঝতে পারে বিশ্বাস আর সত্য এক জিনিস নয়। একটি ধারণা যতই শক্তিশালী মনে হোক, যদি সেটির পেছনে প্রমাণ না থাকে, তাহলে সেটি কেবল একটি ধারণাই। এই পর্যায়ে এসে সে প্রথমবারের মতো নিজেকে সংজ্ঞায়িত করে একজন ফ্রি থিঙ্কার হিসেবে। এর মানে কি? এর মানে হলো আপনি কোনো মতবাদকে অন্ধভাবে গ্রহণ করবেন না। আপনি প্রশ্ন করবেন, পরীক্ষা করবেন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এটি একটি মুক্তির অনুভূতি, কিন্তু একই সাথে এটি একাকিত্বও বয়ে আনে। কারণ যখন আপনি ভিন্নভাবে চিন্তা করেন, তখন আপনি আর আগের দলে থাকেন না। তাহলে এখন প্রশ্ন হলো, সত্যের জন্য একা দাঁড়ানো আপনি কি সেটির জন্য প্রস্তুত? স্বাধীন চিন্তা কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো নিজের ভুল স্বীকার করার সাহস। চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব যে বইটি এতদিন অপরিবর্তনীয় সত্য হিসেবে ধরা হয়েছিল, সেটিকে নতুন চোখে দেখলে কি দেখা যায়। পার্ট 3, রি-এক্সামাইনিং দ্য গুড বুক। একটি বই যাকে বলা হয়েছে চূড়ান্ত সত্য, অপরিবর্তনীয় নির্দেশনা। আপনি কি কখনো সেটিকে সত্যি প্রশ্ন করেছেন? নাকি আমরা বেশিরভাগ সময়ই সেটিকে পড়ি আগেই বিশ্বাস করে যে এটি সত্য? ফাইন্ডিং ফ্রি থট আমাদের শিখিয়েছে প্রশ্ন করতে, আর এখন রি-এক্সামাইনিং দ্য গুড বুক আমাদের নিয়ে যায় সেই জায়গায় যেখানে প্রশ্নের মুখোমুখি হয় বিশ্বাসের ভিত্তি নিজেই। এখানে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো দৃষ্টিভঙ্গি। একসময় যে বইটি পড়া হতো ভক্তির চোখে, এখন সেটি পড়া হচ্ছে সমালোচনার চোখে। আর তখনই দেখা দিতে শুরু করে কিছু অস্বস্তিকর প্রশ্ন। একই বইয়ের ভেতরে কেন ভিন্ন ভিন্ন বক্তব্য? কেন এমন কিছু আদেশ বা গল্প রয়েছে যা আজকের নৈতিকতার সাথে সাংঘর্ষিক? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন এত ব্যাখ্যা দরকার হয় একটি স্পষ্ট বই বোঝার জন্য? এই অংশে আমরা দেখি কিভাবে তিনি টেক্সটকে আর পবিত্র হিসেবে নয়, বরং একটি ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে দেখতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন অনেক বক্তব্য প্রসঙ্গের বাইরে ব্যবহার করা হয়, অনেক ভবিষ্যৎবাণী অস্পষ্ট বা পরে ব্যাখ্যা করে মিলিয়ে দেওয়া হয়, এবং কিছু জায়গায় একই বিষয়ের ওপর পরস্পর বিরোধী ধারণা পাওয়া যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কাজ করে। যদি কোনো দাবিকে সত্য বলা হয়, তাহলে সেটি যাচাইযোগ্য হতে হবে। যদি কোনো বই নিজেকে নির্ভুল দাবি করে, তাহলে সেটির ভেতরে অসামঞ্জস্য থাকলে সেই দাবিটি প্রশ্নের মুখে পড়ে। এই পর্যায়ে এসে তিনি আর বিশ্বাসকে ধরে রাখতে চেষ্টা করেন না, বরং সত্যকে খুঁজে বের করতে চান, যেদিকেই তা নিয়ে যাক। এবং এখানে শুরু হয় একটি কঠিন উপলব্ধি, যে বইটি এতদিন নিখুঁত বলে মনে হয়েছিল, সেটি আসলে মানুষের তৈরি, মানুষের সময়, সংস্কৃতি এবং সীমাবদ্ধতার প্রতিফলন। তাহলে প্রশ্ন হলো, যদি একটি বইকে আমরা এতদিন অবিকল সত্য বলে মেনে নিয়ে থাকি, তবে সেটিকে নতুন করে বিচার করার সাহস আমাদের আছে কি? সত্যের প্রতি আনুগত্য কখনো কোনো বইয়ের প্রতি আনুগত্যের চেয়ে বড়। চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব কিভাবে একটি বিশ্বাস ব্যবস্থাকে তার ধারণা, যুক্তি এবং প্রভাবের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়। পার্ট 4, ক্রিটিকিং ক্রিশ্চিয়ানিটি। কোনো বিশ্বাসকে সত্যি বুঝতে চাইলে শুধু সেটিকে গ্রহণ করাই যথেষ্ট নয়, কখনো কখনো
সেটিকে সমালোচনা করাও জরুরি। কিন্তু একটি প্রশ্ন, যে বিশ্বাস আপনার শৈশব, আপনার পরিচয়, এমনকি আপনার নৈতিকতাকে গড়ে তুলেছে, আপনি কি সেটিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারবেন? রিএক্সামাইনিং দ্য গুড বুক আমাদের দেখিয়েছে ভিত্তির ভেতরে ফাটল কোথায়, আর এখন ক্রিটিকিং ক্রিশ্চিয়ানিটি আমাদের নিয়ে যায় সেই কাঠামোর দিকে যা সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এখানে সমালোচনা মানে আক্রমণ নয়, এটি একটি বিশ্লেষণ, ধারণা, যুক্তি এবং বাস্তব প্রভাবের। এই অংশে তিনি প্রশ্ন করতে শুরু করেন, এই বিশ্বাস ব্যবস্থা কি সত্যি যুক্তির উপর দাঁড়িয়ে, নাকি এটি মূলত আবেগ, ঐতিহ্য এবং কর্তৃত্বের উপর নির্ভরশীল? তিনি লক্ষ্য করেন অনেক ক্ষেত্রেই বিশ্বাসকে প্রমাণের জায়গায় বসানো হয়, যেখানে প্রশ্ন করা নিরুৎসাহিত করা হয় এবং সন্দেহকে দুর্বলতা হিসেবে দেখা হয়। কিন্তু একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলে সন্দেহ কোনো সমস্যা নয়, বরং এটি জ্ঞানের শুরু। এই অধ্যায়ে উঠে আসে কিছু মৌলিক প্রশ্ন। ব্লাইন্ড ফেইথ কি সত্যি একটি গুণ, নাকি এটি সত্যকে এড়িয়ে যাওয়ার একটি উপায় মাত্র? স্যালভেশন বা মুক্তি, এটি কি একটি নৈতিক ধারণা, নাকি একটি ভয়ভিত্তিক প্রস্তাব যেখানে শাস্তির ভয় দেখিয়ে বিশ্বাস আদায় করা হয়? এবং যদি কোনো বিশ্বাস ব্যবস্থা সত্য হয়, তাহলে কি সেটিকে রক্ষা করার জন্য বিশ্বাসকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে? তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন অনেক দাবি শুধু অ্যাসারশন, যার পেছনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। অনেক ধারণা নিজের মধ্যেই একটি ক্লোজড সিস্টেম, যেখানে যে কোনো প্রশ্নের উত্তর আবার সেই একই বিশ্বাসের ভেতর থেকেই দেওয়া হয়। এই ধরনের কাঠামোতে সত্য যাচাই করা কঠিন হয়ে যায়, কারণ আপনি যতই প্রশ্ন করেন উত্তর সবসময় একই জায়গায় ফিরে আসে। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে, সত্য যদি সত্যি শক্তিশালী হয়, তাহলে সেটি প্রশ্নকে ভয় পাবে না। কোনো বিশ্বাসকে বোঝার জন্য তার দাবিগুলোকে যুক্তি এবং প্রমাণের আলোয় দেখা জরুরি। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এমন একটি বিশ্বাসকে গ্রহণ করবেন যা প্রশ্নকে সীমাবদ্ধ করে, নাকি এমন একটি পথ বেছে নেবেন যেখানে প্রতিটি ধারণা পরীক্ষা করার স্বাধীনতা আছে? চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব বিশ্বাস হারানোর পর একজন মানুষ কিভাবে নতুন এক সুসমাচার খুঁজে পায়, যেখানে ঈশ্বর নেই, কিন্তু আছে মানুষ, যুক্তি এবং মানবতা। পার্ট 5, স্প্রেডিং দ্য বেস্ট নিউজ। যদি সুসমাচার বলতে আমরা বুঝি মানুষকে সত্য জানানো, তাহলে একটি প্রশ্ন, সত্য কি সবসময় ধর্মীয় হতে হবে, নাকি সত্য নিজেই হতে পারে সবচেয়ে বড় সুসংবাদ? ক্রিটিকিং ক্রিশ্চিয়ানিটি আমাদের দেখিয়েছে কিভাবে একটি বিশ্বাস ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে, আর এখন স্প্রেডিং দ্য বেস্ট নিউজ দেখাবে বিশ্বাসের বাইরে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে নতুন অর্থ খুঁজে পায়। এখানে একটি বড় পরিবর্তন ঘটে। আগে তিনি মানুষকে বলতেন, তুমি পাপী, তোমাকে বাঁচাতে ঈশ্বর দরকার। এখন তিনি বলতে শুরু করেন, তুমি মানুষ এবং তোমার মধ্যেই আছে চিন্তা করার ক্ষমতা। এই পরিবর্তন শুধু ধারণার নয়, এটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এখন আর ভয় দেখিয়ে নয়, বরং যুক্তি এবং সহমর্মিতার মাধ্যমে মানুষের সাথে কথা বলা হয়। এই অংশে আমরা দেখি তিনি তার পুরনো অভিজ্ঞতাকে ব্যবহার করেন, কিন্তু নতুন উদ্দেশ্যে। তিনি বিতর্কে অংশ নেন, টকশোতে কথা বলেন, লেখালেখি করেন, একটি নতুন বার্তা ছড়ানোর জন্য। কিন্তু এই বেস্ট নিউজ আসলে কি? এটি হলো আপনি মুক্ত। আপনি নিজের চিন্তা নিজে করতে পারেন। আপনি কোনো পূর্বনির্ধারিত কাঠামোর মধ্যে বন্দী নন। আপনার নৈতিকতা কোনো অতিপ্রাকৃত নির্দেশের ওপর নির্ভর করে না। এটি গড়ে ওঠে মানবিকতা, অভিজ্ঞতা এবং যুক্তির ওপর। এই ধারণা অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, কারণ এটি দায়িত্বও বাড়িয়ে দেয়। যখন কোনো ঈশ্বরীয় নির্দেশ নেই, তখন সঠিক আর ভুলের দায় পুরোটাই মানুষের ওপর এসে পড়ে। তাহলে প্রশ্ন, এটি কি ভয়ঙ্কর, নাকি এটি প্রকৃত স্বাধীনতা? মানুষ বিশ্বাস হারিয়ে শূন্য হয়ে যায় না, বরং সে নতুনভাবে অর্থ খুঁজে পেতে পারে, যেখানে কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ নিজেই। এবং এখানেই আসে একটি শক্তিশালী উপলব্ধি,
গুড নিউজ মানে শুধু পরকালের প্রতিশ্রুতি নয়, এটি হতে পারে এই জীবনের বাস্তবতা, যেখানে আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব কেন ব্যক্তিগত বিশ্বাস এবং রাষ্ট্রীয় কাঠামোকে আলাদা রাখা অত্যন্ত জরুরি। পার্ট 6, সেপারেটিং স্টেট অ্যান্ড চার্চ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার ব্যক্তিগত বিশ্বাস কি সবার জন্য আইন হয়ে উঠতে পারে? যদি একটি রাষ্ট্র কোনো নির্দিষ্ট বিশ্বাসকে প্রাধান্য দেয়, তাহলে কি সত্যি সবার স্বাধীনতা রক্ষা হয়? স্প্রেডিং দ্য বেস্ট নিউজ আমাদের দেখিয়েছে ব্যক্তিগতভাবে স্বাধীন চিন্তার শক্তি, আর এখন সেপারেটিং স্টেট অ্যান্ড চার্চ আমাদের নিয়ে যায় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায়। কারণ এখানে বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, এটি সমষ্টিগত। একটি রাষ্ট্রের কাজ কি? সবার অধিকার রক্ষা করা, নাকি একটি নির্দিষ্ট বিশ্বাসকে প্রতিষ্ঠা করা? এই অংশে তিনি যুক্তি দেন, যখন ধর্ম এবং রাষ্ট্র এক হয়ে যায় তখন সমস্যা শুরু হয়। কারণ ধর্ম মূলত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে, আর রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত প্রমাণ, যুক্তি এবং ন্যায্যতার ভিত্তিতে। যদি আইন তৈরি হয় কোনো ধর্মীয় বিশ্বাস থেকে, তাহলে যারা সেই বিশ্বাস করে না তাদের জন্য কি সেই আইন ন্যায্য? এখানে একটি মৌলিক নীতি উঠে আসে, ফ্রিডম অফ বিলিভ, মানে শুধু বিশ্বাস করার স্বাধীনতা নয়, বিশ্বাস না করার স্বাধীনতাও। এই অধ্যায়ে তিনি দেখান ধর্মীয় ঐতিহ্য অনেক সময় সংস্কৃতি বা প্রথা হিসেবে রাষ্ট্রে ঢুকে পড়ে। যেমন কিছু শব্দ, কিছু অনুষ্ঠান, কিছু প্রতীক, যা প্রথমে নিরীহ মনে হলেও ধীরে ধীরে একটি নির্দিষ্ট বিশ্বাসকে স্বাভাবিক করে তোলে। কিন্তু একটি নিরপেক্ষ রাষ্ট্রের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ নিরপেক্ষতা মানে কোনো পক্ষ না নেওয়া। এখানে একটি যুক্তিভিত্তিক প্রশ্ন, যদি একটি আইন কোনো অতিপ্রাকৃত ধারণার উপর নির্ভর করে, তাহলে সেটি কি সবার জন্য যুক্তিসঙ্গত হতে পারে? ব্যক্তিগত বিশ্বাস মূল্যবান, কিন্তু সেটি ব্যক্তিগত থাকলেই সবার স্বাধীনতা বজায় থাকে। রাষ্ট্র যখন নিরপেক্ষ থাকে, তখন মানুষ সত্যিকারের স্বাধীনভাবে বিশ্বাস করতে বা না করতে পারে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এমন একটি সমাজ চান যেখানে আপনার বিশ্বাস আপনাকে নিয়ন্ত্রণ করবে, নাকি এমন একটি সমাজ যেখানে আপনি আপনার বিশ্বাসকে নিজেই বেছে নিতে পারবেন? চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব নৈতিকতার প্রশ্নে ধর্মীয় দাবিগুলো কতটা টিকে থাকতে পারে। পার্ট 7, এক্সপোজিং ক্রিশ্চিয়ান মরালিটি। নৈতিকতা, এটি কি ঈশ্বর থেকে আসে, নাকি মানুষের ভেতর থেকেই গড়ে ওঠে? আমরা অনেক সময় শুনি ধর্ম না থাকলে নৈতিকতা থাকবে না। কিন্তু একটি প্রশ্ন, যদি কোনো কাজ শুধু এই কারণে ভালো হয় যে সেটি ঈশ্বর বলেছেন, তাহলে কি সেটি সত্যি ভালো, নাকি এটি কেবল আনুগত্য? সেপারেটিং স্টেট অ্যান্ড চার্চ আমাদের দেখিয়েছে বিশ্বাস ও কাঠামোর দূরত্ব কেন জরুরি। আর এখন এক্সপোজিং ক্রিশ্চিয়ান মরালিটি আমাদের নিয়ে যায় আরও গভীর এক স্তরে, নৈতিকতার উৎস। এই অংশে তিনি একটি কঠিন কাজ করেন, তিনি নৈতিকতার দাবিগুলোকে পরীক্ষা করেন। বিশেষ করে যে দাবি বলে বাইবেলই নৈতিকতার চূড়ান্ত গাইড। তিনি প্রশ্ন তোলেন, একটি বই যার ভেতরে সহিংসতা, শাস্তি এবং কখনো কখনো নিষ্ঠুরতার বর্ণনা আছে, সেটিকে কি আমরা নিখুঁত মানদণ্ড বলতে পারি? এখানে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক সমস্যা উঠে আসে, ইউথিফ্রো ডাইলেমা এর মতো প্রশ্ন। কিছু কি ভালো কারণ ঈশ্বর তা বলেছেন, নাকি ঈশ্বর তা বলেন কারণ সেটি আগে থেকেই ভালো? যদি প্রথমটি সত্য হয়, তাহলে নৈতিকতা হয়ে যায় ইচ্ছামতো পরিবর্তনশীল, আর যদি দ্বিতীয়টি সত্য হয়, তাহলে নৈতিকতা ঈশ্বরের ওপর নির্ভরশীল নয়। এই যুক্তি আমাদের একটি জায়গায় নিয়ে আসে। নৈতিকতা যাচাই করতে হলে আমাদের দেখতে হবে তার প্রভাব। এটি কি মানুষের কষ্ট কমায়, নাকি এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? এটি কি সহমর্মিতা বাড়ায়? এই অধ্যায়ে তিনি দেখান অনেক ধর্মীয় নৈতিকতা সময়, সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে, এবং সেগুলো সবসময় আধুনিক মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে প্রশ্ন, যদি আমরা আজ মানবাধিকার, সমতা এবং সহমর্মিতাকে মূল্য দিই, তবে কি সেগুলো
ধর্ম থেকে এসেছে, নাকি মানুষের অভিজ্ঞতা এবং বিবর্তিত চিন্তা থেকে? নৈতিকতা কোনো দেওয়া জিনিস নয়, এটি একটি উন্নয়নশীল প্রক্রিয়া, যেখানে মানুষ নিজেই শেখে, ভুল করে এবং ধীরে ধীরে ভালো হওয়ার চেষ্টা করে। এবং এখানে একটি শক্তিশালী উপলব্ধি, ভালো মানুষ হতে ঈশ্বরে বিশ্বাস করা প্রয়োজন নয়, প্রয়োজন সহমর্মিতা, যুক্তি এবং দায়িত্ববোধ। তাহলে প্রশ্ন হলো, আপনি কি ভালো হবেন কারণ কেউ আপনাকে তা বলেছে, নাকি আপনি ভালো হবেন কারণ আপনি বুঝেছেন এটাই সঠিক? চলুন এগিয়ে যাই। এবার আমরা দেখব ইতিহাসের আলোতে বিশ্বাসের কেন্দ্রীয় চরিত্রগুলো কতটা বাস্তব আর কতটা নির্মিত। পার্ট 8, হিস্ট্রি অর মিথ। ইতিহাস, আমরা কি সেটিকে জানি, নাকি আমরা সেটিকে বিশ্বাস করি? যে ঘটনাগুলোকে আমরা সত্য বলে মেনে নিই, সেগুলো কি সত্যি প্রমাণভিত্তিক, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা গল্প? এক্সপোজিং ক্রিশ্চিয়ান মরালিটি আমাদের দেখিয়েছে নৈতিকতার প্রশ্নে বিশ্বাস কতটা টিকে থাকে। আর এখন হিস্ট্রি অর মিথ আমাদের নিয়ে যায় সেই প্রশ্নে, যেখানে ইতিহাস এবং কল্পকাহিনীর সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। এই অংশে উঠে আসে একটি সংবেদনশীল প্রশ্ন: ধর্মীয় ইতিহাস কতটা ঐতিহাসিক? বিশেষ করে যে কেন্দ্রীয় চরিত্রগুলোকে ঘিরে একটি পুরো বিশ্বাস ব্যবস্থা দাঁড়িয়ে আছে, তাদের সম্পর্কে আমাদের জ্ঞান কতটা নির্ভরযোগ্য? এখানে পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। তিনি আর কোনো দাবিকে শুধু বিশ্বাসের কারণে গ্রহণ করেন না, বরং তিনি ব্যবহার করেন ঐতিহাসিক বিশ্লেষণের মানদণ্ড। স্বাধীন সূত্র আছে কি, সমসাময়িক প্রমাণ আছে কি, নাকি সব তথ্য এসেছে পরে লেখা বিশ্বাসভিত্তিক নথি থেকে? এই প্রশ্নগুলো সহজ নয়, কারণ এখানে শুধু তথ্য নয়, এখানে জড়িয়ে আছে মানুষের আবেগ, পরিচয় এবং শতাব্দীর ঐতিহ্য। তবুও যদি আমরা সত্য খুঁজতে চাই, তাহলে আমাদের এই অস্বস্তিকর প্রশ্নগুলো করতেই হবে। এই অধ্যায়ে তিনি দেখান অনেক ধর্মীয় গল্প সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, সংযোজিত হয়েছে এবং কখনো কখনো প্রতীকী রূপ নিয়েছে। কিছু ঘটনা হয়তো ঐতিহাসিক ভিত্তি থেকে এসেছে, কিন্তু পরে সেগুলো মিথ বা কিংবদন্তিতে রূপ নিয়েছে। তাহলে প্রশ্ন, আমরা কি ইতিহাসকে বুঝেছি, নাকি আমরা একটি ব্যাখ্যাকে সত্য হিসেবে ধরে নিচ্ছি? এই অংশে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উঠে আসে: এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স। যদি কোনো দাবি প্রাকৃতিক নিয়মের বাইরে যায়, তাহলে সেটিকে গ্রহণ করার আগে আমাদের আরও শক্তিশালী প্রমাণ দরকার। এই মানদণ্ড শুধু ধর্মের জন্য নয়, সব কিছুর জন্যই প্রযোজ্য। সত্যের প্রতি সততা মানে আমাদের নিজেদের বিশ্বাসকেও প্রশ্ন করা, এবং কখনো কখনো সেই প্রশ্ন আমাদের নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে পরিচিত গল্পগুলো নতুনভাবে দেখা শুরু হয়। তাহলে প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত আপনার জানা ইতিহাসকে নতুন করে যাচাই করতে? চলুন এগিয়ে যাই শেষ অধ্যায়ে, যেখানে আমরা দেখব কিভাবে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং যুক্তি একসাথে চলতে গিয়ে কোথায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পার্ট 9, এ ম্যাচ নট মেড ইন হ্যাভেন। দুটি জিনিস যেগুলো দেখতে একসাথে যায় বলে মনে হয়, কিন্তু গভীরে গেলে একটি আরেকটির সাথে খাপ খায় না। বিশ্বাস এবং যুক্তি, এরা কি সত্যি একসাথে চলতে পারে, নাকি এক পর্যায়ে এসে তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য? হিস্ট্রি অর মিথ আমাদের দেখিয়েছে কিভাবে গল্প আর ইতিহাসের সীমা ঝাপসা হয়ে যায়। আর এখন এ ম্যাচ নট মেড ইন হ্যাভেন আমাদের নিয়ে আসে সেই চূড়ান্ত উপলব্ধিতে, যেখানে দুটি ভিন্ন জগৎ মুখোমুখি দাঁড়ায়। এই অংশে তিনি বুঝতে শুরু করেন সমস্যা শুধু নির্দিষ্ট বিশ্বাসে নয়, সমস্যা পদ্ধতিতেই। বিশ্বাস সাধারণত শুরু হয় একটি পূর্ব ধারণা দিয়ে, এটি সত্য। তারপর সেই ধারণা রক্ষা করার জন্য ব্যাখ্যা খোঁজা হয়। অন্যদিকে যুক্তি শুরু হয় প্রশ্ন দিয়ে, এটি কি সত্য? এবং উত্তর যাই হোক, সেটিকে গ্রহণ করার প্রস্তুতি থাকে। এই দুই পদ্ধতির মধ্যে মূল পার্থক্য এখানেই, এবং এই পার্থক্যই তৈরি করে সংঘর্ষ। তিনি বুঝতে পারেন, আপনি যদি একই সাথে অন্ধবিশ্বাস এবং নিরপেক্ষ অনুসন্ধান
দুটোই ধরে রাখতে চান তাহলে একসময় আপনি নিজেই দ্বন্দ্বে পড়বেন। কারণ একটি পদ্ধতি প্রশ্নকে সীমাবদ্ধ করে, অন্যটি প্রশ্নকে উৎসাহিত করে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে। এটি শুধু কোন বিশ্বাস সঠিক এই প্রশ্ন নয়, বরং কিভাবে আমরা সত্য নির্ধারণ করি এই প্রশ্ন। এবং এখানে আসে একটি সিদ্ধান্ত। তিনি বেছে নেন সেই পথ যেখানে সত্য নির্ধারণ করা হয় প্রমাণ, যুক্তি এবং খোলা মানসিকতার মাধ্যমে। এই সিদ্ধান্ত সহজ নয়, কারণ এর মানে আপনাকে ছেড়ে দিতে হবে সেই নিশ্চয়তা যা বিশ্বাস আপনাকে দিত, কিন্তু এর বদলে আপনি পান একটি সৎ অবস্থান যেখানে আপনি বলতে পারেন আমি জানি না, এবং সেটি মেনে নিতে পারেন। তাহলে প্রশ্ন, আপনি কি এমন একটি নিশ্চয়তা বেছে নেবেন যার পেছনে কোনো প্রমাণ নেই, নাকি এমন একটি অনিশ্চয়তা যেখানে সত্যের প্রতি সততা আছে? সব পথ একসাথে চলে না, কিছু পথ আলাদা হয়ে যায়, এবং সেই বিচ্ছেদই কখনো কখনো একটি নতুন যাত্রার শুরু। আজকের এই আলোচনায় আমরা দেখলাম একজন মানুষ যিনি একসময় বিশ্বাস করত তার কাছে সত্যের চাবিকাঠি আছে। সেই মানুষই শেষ পর্যন্ত দাঁড়িয়ে বলল আমি ভুল ছিলাম। এই স্বীকারোক্তি দুর্বলতা নয়, এটি বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক। লুজিং ফেইথ ইন ফেইথ বইটি আমাদের দেখায় বিশ্বাস হারানো মানেই সব কিছু হারানো নয়, বরং কখনো কখনো এটি সত্য খোঁজার পথেই একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পুরো যাত্রায় আমরা দেখেছি কিভাবে আবেগ একটি বিশ্বাসকে শক্তিশালী করে, কিভাবে সমাজ সেটিকে স্থায়ী করে, এবং কিভাবে প্রশ্ন সেটিকে চ্যালেঞ্জ করে। আমরা দেখেছি বিশ্বাস থেকে সন্দেহ, সন্দেহ থেকে অনুসন্ধান, এবং অনুসন্ধান থেকে এক নতুন দৃষ্টিভঙ্গি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই গল্পটি শুধু একজন মানুষের নয়, এটি আমাদের সবার জন্য একটি আয়না। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিশ্বাস নিয়ে বেঁচে আসি, যেগুলো আমরা হয়তো কখনো প্রশ্ন করিনি। এখন প্রশ্ন হলো, আপনি যা বিশ্বাস করেন সেটি কি সত্যি আপনার নিজের চিন্তার ফল, নাকি এটি কেবল শোনা, শেখা এবং গ্রহণ করার ফল? সত্যকে ভালোবাসা মানে শুধু সেই সত্যকে গ্রহণ করা নয় যা আমাদের স্বস্তি দেয়, বরং সেই সত্যকেও গ্রহণ করা যা আমাদের অস্বস্তিতে ফেলে। এবং এখানেই আসে মানবতার শক্তি। আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা শিখতেও পারি। আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা প্রশ্নও করতে পারি। এই যাত্রার শেষে হয়তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু আমরা একটি জিনিস অর্জন করি, সততা, নিজের সাথে এবং সত্যের সাথে। যদি এই আলোচনাটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে সেটিই এর উদ্দেশ্য। আপনি একমত হন বা না হন, প্রশ্ন করতে থাকুন, কারণ প্রশ্নই আমাদের এগিয়ে নিয়ে যায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বইয়ের বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর লিসেনিং টু কথনিকা। স্টে কিউরিয়াস, স্টে রেশনাল।